মাছাদের সম্পর্কে জানার পরে এবার আমরা চলে আসি একটু ব্যাঙেদের সম্পর্কে জানতে। তো ব্যাঙেদের ক্ষেত্রে আমরা কি দেখলাম যে অ্যামফিবিয়া, অ্যামফি কথাটার মানেই হচ্ছে বোধ, বাংলায় আমরা তাকে বলি উভচর। অর্থাৎ যেই বর্গের বা যেই শ্রেণীর প্রাণীরা জীবনের একটি দশা জলে কাটাতে সক্ষম এবং অপর একটি দশা স্থলে কাটাতে সক্ষম, অর্থাৎ জল এবং স্থল দুটোকে এরা সমানভাবে ব্যবহার করে সারা জীবন ধরে বেঁচে আছে, সেই সমস্ত প্রাণীদের আমরা বলবো কি অ্যামফিবিয়া বা উভয়চর প্রাণী। হ্যাঁ, খুব কমন এক্সাম্পল হচ্ছে ব্যাঙ, ব্যাঙ আর ব্যাঙাচি। ব্যাঙ আর ব্যাঙাচি, ব্যাঙাচি হচ্ছে লার্ভা দশার নাম, আর ব্যাঙ হচ্ছে পূর্ণাঙ্গ বা অ্যাডাল্ট দশার নাম, এটা তোমরা সবাই জানো। আর ব্যাঙাচি কোথায় থাকছে? জলে। আর ব্যাঙ কোথায় বড় হচ্ছে? স্থলে। তাহলে খুব স্বাভাবিকভাবে বলো তো, এদের দেহের গঠনেরও নিশ্চয়ই চেঞ্জ হচ্ছে, তাই কি না? জলে মানে আমাকে যদি কেউ 10 মিনিট জলে ডুবিয়ে রেখে দেয়, চুবিয়ে রেখে দেয়, আমি কি বাঁচতে পারবো? শ্বাস না নিয়ে পারবো না তো, কারণ আমার তো শ্বাসাঙ্গুল, আমার তো রয়েছে লাংস রয়েছে, আমার মানে ফুসফুস রয়েছে, হৃৎপিণ্ড রয়েছে, সেগুলো দিয়ে আমি কি করবো? স্থলে বাঁচার জন্য সেটা অ্যাডাপ্টেড বা অভিযোজিত। জলে রাখলে বাঁচবো? বাঁচবো না। জলে থাকার জন্য নিশ্চয়ই তার বিশেষ কোনো বৈশিষ্ট্য থাকবে এবং স্থলে থাকার জন্য তার বিশেষ কোনো বৈশিষ্ট্য থাকবে। তাহলে এবার জেনে নিই অ্যামফিবিয়া শ্রেণীর যে প্রাণীগুলো রয়েছে তাদের বিশেষ কি কি বৈশিষ্ট্য রয়েছে। এক নম্বর বৈশিষ্ট্য আমরা নাম দিয়ে বললাম, এরা জলে এবং স্থলে উভয় জায়গাতেই থাকতে পারছে, যার জন্য এদের নাম উভয়চর। 2 নম্বর জানবো এদের যে স্কিন বা এদের যে ত্বকটা থাকছে সেটা না প্রচন্ড ভিজে ভিজে নরম এবং স্যাঁতস্যাঁতে টাইপের হয়, স্যাঁতস্যাঁতে টাইপের হয়। এবং এদের আরেকটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এদের ত্বকে বা যে চর্মটা থাকে সেখানে না গ্রন্থি থাকে বা গ্রন্থিযুক্ত বলতে পারে, গ্রন্থিযুক্ত। আর মাছ থেকে আমরা যখন শুরু করলাম আমরা দেখলাম মাথা ও মস্তক জিনিসটা শুরু হয়ে গেছে। এদেরও দেহ, মস্তক এবং দেহের আরো যে বিভিন্ন অংশ সেই ভাগে বিভক্ত, অর্থাৎ মস্তক ও দেহকাণ্ডে বিভক্ত। আর হৃৎপিণ্ডর যে ডেভেলপটা এদের শরীরে হয়েছে, হৃৎপিণ্ডটা 3টে প্রকোষ্ঠ যুক্ত। হৃৎপিণ্ড 3টে প্রকোষ্ঠ যুক্ত। কিরকম থাকে? 2টি নিলয় থাকে, নিলয় থাকে দুখানা, নিলয় থাকে দুখানা, একটি বাম নিলয় এবং একটি ডান নিলয়। কিন্তু অলিন্দ যেটা থাকে সেটি বিভক্ত নয়, সেই জন্য বলা হয় 3টি প্রকোষ্ঠ। অর্থাৎ হৃৎপিণ্ডে 3টি প্রকোষ্ঠ থাকছে, 2টি নিলয়, বাম নিলয় ডান নিলয়, কিন্তু অলিন্দটি অবিভক্ত মানে বিভক্ত নয়, সম্পূর্ণরূপে বিভক্ত নয়। এই হচ্ছে আমাদের অ্যামফিবিয়া। অ্যামফিবিয়ার এক্সাম্পল ব্যাঙ, কুনো ব্যাঙ, সোনা ব্যাঙ ইত্যাদি যত ধরনের ব্যাঙ রয়েছে সেই ব্যাঙগুলো সবাই হচ্ছে অ্যামফিবিয়া শ্রেণীর আন্ডারে। তাহলে অ্যামফিবিয়া সম্পর্কে কন্ট্রিকথিস অস্ট্রিকথিস পড়ার পর যখন আমরা অ্যামফিবিয়া সম্পর্কে পড়ছি, আমরা কি জিনিস বিশেষ করে জানতে পারছি? আমরা জানতে পারছি যে জলে ছিল হাঙর মাছ বলে বা যে কোনো ধরনের মাছ বলে তারা ছিল জলে, কিন্তু এই যে প্রাণীগুলোর সম্পর্কে আমরা পড়ছি এরা জল থেকে খানিকটা স্থলে আসার জন্য সক্ষম হয়েছে। কিন্তু এদের মধ্যে যে লক্ষণটা আমরা দেখতে পাই, এদের জীবনের একটি দশা কাটে জলে, আরেকটি দশা কাটে স্থলে। অর্থাৎ এদের লার্ভা দশাটি কাটে জলে এবং পূর্ণাঙ্গ দশাটি কাটে স্থলে। এদের দুরকম জায়গায় এদের বেঁচে থাকার বৈশিষ্ট্য শরীরে দেখতে পাওয়া যায় এবং এদেরকে বলা হয় উভয়চর প্রাণী। এদের ত্বক থাকছে একটু কি বলবো নগ্ন এবং গ্রন্থিযুক্ত। আর এদের মস্তক এবং দেহকাণ্ডে বিভক্ত। আর হৃৎপিণ্ড যেটি থাকছে সেটি 3টি প্রকোষ্ঠযুক্ত, অর্থাৎ 2টি নিলয়, বাম নিলয় ডান নিলয়, আর অলিন্দ একটি থাকছে, কারণ অলিন্দর মধ্যে ডান দিক এবং বাঁ দিক বা যে দুটো ভাগ হয় সেই ভাগটা সম্পূর্ণ বিভক্ত হয়নি। এই হচ্ছে অ্যামফিবিয়া বা উভয়চর শ্রেণী। আর এক্সাম্পল যত ধরনের ব্যাঙ আছে সেই সমস্ত ব্যাঙেরা হচ্ছে অ্যামফিবিয়া। বলে সরীসৃপ, রেপ্টিলিয়াকে বাংলায় আমরা বলে থাকি সরীসৃপ। সরীসৃপ কথার অর্থ কি জানো? সরীসৃপ কথার অর্থ হলো যারা বুকে ভর্তি চলে। তাহলে কাদের কথা সব থেকে বেশি আগে মাথায় আসে? এক্স্যাক্টলি সাপ। যত ধরনের সাপ আছে তোমরা দেখো, ওরা জলে তো অবশ্যই সাঁতার কেটে যেতে পারে ঠিকই, কিন্তু তারা কিন্তু মাটির উপরে বুকে ভর্তি চলে। সরীসৃপ পর্বের প্রাণী হিসাবে আমরা পড়বো সাপ, টিকটিকি, গিরগিটি ইত্যাদি, মানে লিজার্ড বলি আমরা যাদের, এরা কিন্তু সবাই সরীসৃপ বা রেপ্টিলিয়ার মধ্যে পড়ছে। আচ্ছা, আমি না অ্যামফিবিয়াতে একটা পয়েন্ট মিস করে গেছি। অ্যামফিবিয়া বা উভচর প্রাণীদের একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এরা যখন পূর্ণাঙ্গ বা অ্যাডাল্ট হয়ে যাচ্ছে এদের কিন্তু অগ্রপদ এবং পশ্চাৎপদ তৈরি হচ্ছে। হ্যাঁ, অ্যামফিবিয়ার ক্ষেত্রে এই পয়েন্টটা আমি একটু মিস করে গেছি, তোমরা যখন বই পড়বে একটু মিলিয়ে নিও। কি কি থাকে না, অ্যামফিবিয়ার অগ্রপদ এবং পশ্চাৎপদ কিন্তু তৈরি হয়, অগ্রপদ এবং পশ্চাৎপদ, অর্থাৎ সামনের হাত বা পেছনের পা, এবং সেখানে কিন্তু আঙ্গুলগুলো থাকে জোড়া,
আঙুলগুলো থাকে জোড়া। তোমরা যদি হাঁসের পা দেখো, হাঁসের পা কিরকম থাকে, একটা হাঁসের পা মানে এই যে পায়ের আঙুলগুলো হয়, এই যে পায়ের আঙুলগুলো হয় এগুলো এরকম একটা পর্দা দ্বারা একে অপরের সাথে জোড়া থাকে, এগুলোকে বলা হয় লিপ্তপদ। তো হাঁসের মতো এতখানি লিপ্তপদ না হলেও এই ব্যাঙেদের যে আঙুলগুলো থাকে এখানে কোনো নখর থাকে না, হ্যাঁ কোনো নখর থাকে না বা নখ থাকে না। এই একটা পয়েন্ট খুব ইম্পর্টেন্ট, অগ্রপদ এবং পশ্চাৎপদ আঙুল থাকে এবং পায়ের এই পদগুলো একটু একটু করে জোড়া থাকে, হাঁসের মতো এতটা নয় কিন্তু সামান্য সামান্য থাকে। আর এদের পায়ে কোনো আঙুলের নখ থাকে, অগ্রপদও থাকে না পশ্চাৎপদও থাকে। প্রথম পয়েন্ট, এদের যে চামড়াটা হয় অতিরিক্ত শুষ্ক হয়। তুমি যদি কোনো সাপ দেখো, টিকটিকি দেখো, টিকটিকি তো সবার বাড়িতেই মোটামুটি দেখতে পাই, টিকটিকি দেখো বা গিরগিটি দেখো, এদের স্কিন দেখবে খুব রাফ, মানে খুব শুষ্ক একটা ভাব, এবং সেই শুষ্ক ভাব তো রয়েছে এবং আঁশ দ্বারা ঢাকা থাকে। তাহলে কি কি থাকে, এদের চামড়া হচ্ছে শুষ্ক, এদের চামড়া হয় প্রচন্ড শুষ্ক টাইপের এবং এদের বহিঃত্বকীয় আঁশ দিয়ে পুরো বডি ঢাকা থাকে, বহিঃত্বকীয় আঁশ দিয়ে পুরো বডি ঢাকা থাকে। আমরা কিন্তু রেপটিলিয়া সম্পর্কে পড়ছি, আমাদের অ্যাম্ফিবিয়া পড়া হয়ে গেছে, আমরা এবার পড়ছি রেপটিলিয়া সম্পর্কে। তাহলে কি কি বললাম, প্রথম পয়েন্ট হচ্ছে এদের চামড়াটা প্রচন্ড শুষ্ক এবং এদের বহিঃত্বকীয় আঁশ লক্ষ্য করা যায়। 2 নম্বর পয়েন্ট আমরা যেটা পড়বো, 2 নম্বর পয়েন্ট আমরা যেটা পড়বো, এদের পা যে আঙুলগুলো থাকে এদেরও কিন্তু উভয় সাইড থেকে এরা উন্নত। আমরা উভয় সাইডে যদি পদ মানে অগ্রপদ পশ্চাৎপদ চলে আসে তাহলে খুব স্বাভাবিকভাবে সরীসৃপ বা রেপটিলিয়া পর্বের প্রাণীদেরও অগ্রপদ পশ্চাৎপদ চলে এসেছে, কিন্তু ওদের সাথে ডিফারেন্স হচ্ছে এদের নখরযুক্ত পদ বর্তমান। তুমি যদি টিকটিকির পা ভালো করে দেখো, দেওয়ালের মধ্যে থাকে, এই আঙুলগুলোটি এরকম হয় এবং এদের এরকম নখ থাকে। এই নখের আঙুলের নখ থাকলে কি একটা গ্রিপ তৈরি হয়, এই দিয়ে ওরা দেওয়ালে এরকম বেয়ে থাকতে পারে বা দেওয়ালে আটকে ধরে থাকতে পারে। নখরযুক্ত অগ্রপদ এবং পশ্চাৎপদে 4টি এবং 5টি করে আঙুল বর্তমান। 3 নম্বর পয়েন্ট আমরা পড়বো, এদের অপসারণী ছিদ্রের বা আরেকটা নাম হচ্ছে ক্লোয়াকা। এটা যেন মাথায় থাকে, পরীক্ষায় কিন্তু ক্লোয়াকা দিয়েও প্রশ্ন করে দেয়, অপসারণী ছিদ্র না দিয়ে। অপসারণী ছিদ্রের নাম আরেকটা ক্লোয়াকা, এবং এই অপসারণী ছিদ্র বা ক্লোয়াকা এদের শরীরে আড়াআড়ি ভাবে অবস্থান করে, আড়াআড়ি ভাবে শরীরের মধ্যে অবস্থান করে। আর 4 নম্বর এবং খুব ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে এদের হৃৎপিণ্ডের গঠনটা একটু অন্যরকম। এদেরও কিন্তু আমরা বলে থাকি সাধারণত 3 প্রকোষ্ঠযুক্ত, কিন্তু আসলে যদি আমরা কুমিরের ক্ষেত্রে একটু দেখতে পাই তাহলে আমরা হৃৎপিণ্ডের গঠনকে, আমরা সরীসৃপের হৃৎপিণ্ডের গঠনকে ডাইরেক্ট 3টি প্রকোষ্ঠ বলতে পারি না। এখানে আমরা বলি ডান অলিন্দ এবং বাম অলিন্দ থাকে। কি কি থাকে, ডান অলিন্দ অর্থাৎ 2টি প্রকোষ্ঠ সরাসরি থাকে, ডান অলিন্দ এবং বাম অলিন্দ থাকছে। আর যেটা আমরা বলি অর্ধ বিভক্ত নিলয়, তাহলে এক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, ডান অলিন্দ বাম অলিন্দ এবং অর্ধবিভক্ত নিলয় রয়েছে। তাহলে সরীসৃপের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সরীসৃপের চামড়া শুষ্ক, বৈতকীয় আঁশ বর্তমান থাকে, নখরযুক্ত আঙুল বর্তমান এবং ক্লোয়াকা এবং বা অপসারণী ছিদ্র আড়াআড়িভাবে অবস্থান করে। আর হৃৎপিণ্ড ডান অলিন্দ এবং বাম অলিন্দ বর্তমান, আর নিলয়টি থাকে অর্ধবিভক্ত। আচ্ছা, এই ক্ষেত্রে আমি একটু অ্যামফিবিয়াতে ফেরত চলে যাই। অ্যামফিবিয়ার ক্ষেত্রে বোধহয় আমি এটা বলেছি যে ডান নিলয় এবং বাম নিলয়, অ্যাকচুয়ালি ওটা হবে ডান অলিন্দ এবং বাম অলিন্দ থাকে আর নিলয় দুটো থাকে অর্ধবিভক্ত। অ্যামফিবিয়ার ক্ষেত্রেও কিন্তু তাই হবে, নিলয়টা অর্ধবিভক্ত থাকে আর অলিন্দটা থাকে বিভক্ত। তো অ্যামফিবিয়ার ক্ষেত্রে একটু কারেকশন করব, কি লিখব, ডানা বর্তমান। এই ডানার সাহায্যে কি করে, আকাশে উড়ে বেড়ায়। এই যে আকাশে উঠছে, এই ডানাটা কোত্থেকে এলো, এই ডানাটা অগ্রপদের রূপান্তর, এটা যেন মাথায় থাকে। তার মানে এই যে আমাদের হাত, যেটা আমাদের অগ্রপদ, এই অগ্রপদের পাখিদের ক্ষেত্রে কি হয়েছে, ডানা হয়েছে। এর ফলে এরা কি করছে, উঠতে পারছে। শুধু ডানা হলেই তো হলো না, এর মধ্যে কিছু পেশিও তৈরি হচ্ছে অবশ্যই, যেই পেশিগুলো ক্রমাগত সংকোচন এবং প্রসারণের সাহায্যে ডানাটাকে মাটি থেকে আকাশে উঠতে সাহায্য করছে এবং আকাশ থেকে মাটিতে নামতেও সাহায্য করছে। আর কি পয়েন্ট, এদের শরীরটা মাকুর মতো মানে এরকম নৌকার মতো বলতে পারি, এইরকম, অর্থাৎ সামনের দিকটা একদম সুচলো। এবার দেখো
যখন এটা যখন নিচ থেকে উপরে যখন উঠছে, অর্থাৎ বাতাসটাকে কেটে ডানাটাকে মিলে উপরে থেকে উঠতে হবে। তো শরীরের সামনের পোর্শনটা যদি সরু হয় তাহলে হাওয়াটাকে কেটে আকাশের দিকে উড়ে যাওয়াটা এদের ক্ষেত্রে অনেক সোজা হয়। এই কারণেই এদের দেহের গঠনটা হচ্ছে মাকুর মতো। কি বলে, এদের দেখে মাকুর মতো গঠন, আর সারা শরীর পালক দিয়ে আবৃত, সারাটা শরীর পালক দিয়ে ঢাকা থাকে। আরেকটা পয়েন্ট আমরা এই ক্ষেত্রে পড়বো, এদের দাঁত থাকে না, তাই না? এদের দাঁত থাকে না, চোয়াল থাকে, কিন্তু চোয়ালের একটা পরিবর্তন হয়। এদের যে চোয়াল আছে, এই চোয়ালের একটা পরিবর্তন হয়। কি পরিবর্তন হয়? চোয়ালটা চঞ্চুতে পরিণত হয়ে যায়, চোয়ালটা চঞ্চুতে পরিণত হয়ে যায়। এবং এবং আরো খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, এদের কিন্তু বডি অস্থি দিয়ে তৈরি, কিন্তু এই অস্থি বা বোনগুলো হয় কিরকম? স্পঞ্জের মতো হয়, স্পঞ্জের মতো। মানে কেন স্পঞ্জের মতো হয়? এই স্পঞ্জের মতো হয় বলে বোনের যে ওজনটা, হাড়ের একটা ওজন আছে, আমাদের শরীরে বডিতে যে ওজনটা হয় কিসের হয়? হাড় এবং মাংস দুটো মিলিয়ে। হাড়ের ওজন যদি খুব বেশি হয় তাহলে পাখির উঠতে অসুবিধা হবে। এই কারণে এদের যে অস্থি রয়েছে, এই অস্থিটা হচ্ছে স্পঞ্জের মতো। এবার স্পঞ্জের মতো হলে কি হবে? ওজন অনেক কমে যাবে, এর ফলে এরা খুব সহজে ডানা মেলে আকাশে উড়ে যেতে পারবে। এবং এই অস্থিটার নাম, বিশেষ এই অস্থিটার নাম নিউম্যাটিক অস্থি। কি কি? নিউম্যাটিক অস্থি। তাহলে আমরা কি কি বিশেষ পয়েন্টগুলো পেলাম? ক্লাস এবিস, ক্লাস বা শ্রেণী এবিসকে আমরা বাংলায় কি বলবো? পক্ষী। পক্ষী তার মানে পৃথিবীতে যত প্রাণী বা যত পাখি প্রাণীরা রয়েছে তারা সবাই এর মধ্যে চলে আসবো। প্রথম পয়েন্ট হচ্ছে এদের ডানা বর্তমান, অর্থাৎ এদের অগ্রপথ ডানায় রূপান্তরিত হয়েছে এবং তার সংলগ্ন বেশ কিছু পেশি রয়েছে যেটা তাদের এদের উঠতে সাহায্য করে। এদের দেহটি হয় মাকুর মতো, অর্থাৎ মানে সামনের অগ্রভাগটি হচ্ছে ছুঁচালো, যার সাহায্যে এদের বাতাস কেটে উড়ে যেতে সুবিধা হয়। এবং এদের সারা শরীর পালক দিয়ে ঢাকা থাকে, অর্থাৎ এদের বডিটা এই জন্য অত্যন্ত নরম এবং খুব আরামদায়ক হয়। আর এদের দাঁত থাকে না, এদের দাঁত থাকে না, দাঁতটাও কিন্তু থাকে না শরীরের ওজন কমানোর জন্য, কারণ দাঁতে যথেষ্ট ওজন রয়েছে। আর এদের চোয়ালের একটি বিশেষ পরিবর্তন হয়, চোয়ালটি পরিবর্তিত হয়ে তৈরি করে চঞ্চু, যার সাহায্যে এরা কোনো কিছু, এদের চঞ্চু মানে ইংরেজিতে বলে যেটাকে পিক, যার সাহায্যে এরা কিছু খুঁটে খুঁটে খেতে পারে। আর এদের যে অস্থিটি থাকে, সেই অস্থিটি হচ্ছে স্পঞ্জের মতো নরম, যার নাম হচ্ছে নিউম্যাটিক অস্থি। যে কোনো পাখি, পায়রা, কাক, ময়ূর, যত রকমের পাখি বা যে কোনো পাখির নাম প্লিজ বা পক্ষী শ্রেণীর এক্সাম্পল হিসেবে লিখে দাও। ম্যামেলিয়ার বাংলা নাম স্তন্যপায়ী প্রাণী বা স্তন্যপায়ী শ্রেণী, এবং এই স্তন্যপায়ীর আন্ডারে যত রকমের প্রাণী রয়েছে তাদেরকে আমরা বলি স্তন্যপায়ী প্রাণী। কেন এমন নাম হলো এটা জেনে রাখা খুব জরুরি, তার কারণ যে পরীক্ষায় যে ডিরেক্ট প্রশ্ন আসবে সবসময় নাও হতে পারে, এটা একটু জেনে রাখলে তোমাদের পরেও কাজে লাগবে। স্তন কথাটা থেকে এসেছে স্তন্যপ্রায়ী। তোমরা সবাই মোটামুটি এইচএস দিয়ে দিয়েছো, তো তোমরা সবাই জানো যে পুরুষ এবং মহিলা এই দুটো শ্রেণীতে ভাগ করা যায় যে কোনো স্তন্যপায়ী পর্বের প্রাণীদের, একটা পুরুষ একটা মহিলা। এই যে শুধু স্তন্যপায়ী প্রাণী নয়, তুমি যত ধরনের প্রাণী পৃথিবীতে রয়েছে তাদেরকে পুরুষ এবং মহিলায় দুটো ভাগে ভাগ করে দেওয়া যায়। এবং এই ম্যামেলিয়া বা স্তন্যপায়ী পর্বের যে প্রাণীগুলো রয়েছে তাদেরও ক্ষেত্রেও ঠিক তাই, এই পর্বে এই শ্রেণীর আন্ডারে যত ধরনের প্রাণী রয়েছে তাদেরকেও এই পুরুষকে আলাদা ভাগ করা যায় এবং মহিলাকে আলাদা ভাগ করা যায়। এবং এদের প্রত্যেকেরই স্তন থাকে, পুরুষেরও থাকে মহিলাদেরও থাকে, কিন্তু পুরুষদের ক্ষেত্রে স্তনটি থাকে নিষ্ক্রিয়, পুরুষদের ক্ষেত্রে স্তনটি থাকে নিষ্ক্রিয়, আর স্ত্রীদের ক্ষেত্রে বা মহিলাদের ক্ষেত্রে থাকে সক্রিয়। যখন কোনো মহিলা একটা সার্টেন সময়, মানে একটা নির্দিষ্ট সময়ের পরে যখন কোনো মহিলা বা কোনো মহিলা প্রাণী, সেটা গরু, ছাগল, মানুষ যে কেউ হতে পারে, মহিলা প্রাণী বা স্ত্রী প্রাণী যখন একটি সন্তানের জন্ম দেন, সেই সন্তানের জন্মের ঠিক কিছুক্ষণের পরেই সেই সন্তানকে নিজ স্তন নির্গত যে দুগ্ধ পান করান, তার জন্যই এই পর্বের প্রাণীদের নাম স্তন্যপায়ী প্রাণী। বুঝতে গেল? তাহলে আরো একবার বলি, স্তন্যপায়ী পর্বের প্রাণীদেরও ঠিক পুরুষ এবং মহিলা দুটো ভাগে ভাগ করা যায় এবং এদের প্রত্যেকেরই স্তনগ্রন্থি উপস্থিত থাকে। স্তনগ্রন্থি পুরুষদের ক্ষেত্রে নিষ্ক্রিয় থাকে এবং স্ত্রীদের ক্ষেত্রে সক্রিয় থাকে, এবং সেই গ্রন্থিটা আস্তে আস্তে ছোট থেকে বড় হতে হতে যখন একটি মহিলা যখন তার সম্পূর্ণ বা অ্যাডাল্ট স্টেজে যায় তখন তার ক্ষেত্রে সক্রিয় হয়। ইভেন যখন সেই মহিলা বা সেই স্ত্রী বা স্ত্রী প্রাণী, যে কোনো প্রাণী যখন কোনো নতুন সন্তানের জন্ম দেন, সেই সন্তানের জন্ম দেওয়ার কিছুক্ষণ পরে সন্তানকে নিজ স্তন নির্গত দুগ্ধ খাইয়ে বা পান করিয়ে তাকে বড় করে তোলেন। এই যে স্তনদুগ্ধ পান করানো, এই স্তনদুগ্ধ পান করানো থেকে এই শ্রেণীর নাম হয় স্তন্যপায়ী প্রাণী। বোঝা গেল? তাহলে কেন স্তন্যপায়ী প্রাণী বা ম্যামেলিয়া? ম্যামেলিয়া ইংরেজিতে বলা হয়, কথাটি এসেছে ম্যামারি গ্ল্যান্ড থেকে, ম্যামারি গ্ল্যান্ডকে বাংলায় বলে স্তন বা গ্রন্থি,
বোঝা গেল? বাংলায় জন্য স্তন্যগ্রন্থি থেকে স্তন্যপায়ী প্রাণী মানে স্তন থেকে নির্গত দুগ্ধ নবজাতক শিশুকে খাওয়ানো হয় বা পান করানো হয়, সেটা থেকে হচ্ছে স্তন্যপায়ী প্রাণী। আর ম্যামারি গ্ল্যান্ড ইংরেজিতে একই রকম, ম্যামারি গ্ল্যান্ড থেকে নির্গত মিল্ক, যেটা কিনা নবজাতক শিশুকে পান করানো হয়, সেই থেকে হচ্ছে স্তন্যপায়ী প্রাণী। এবার আমি দেখে নেবো আর কি কি বৈশিষ্ট্য এদের মধ্যে থাকে। আর কি কি বৈশিষ্ট্য? সারা দেহ লোম বা পশমে ঢাকা থাকে। তুমি নিজেদের শরীর দেখো, ছোট 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 পশম রয়েছে। একটি গিনিপিগ দেখো, একটি কুকুর দেখো, একটি ছাগল দেখো, একটি গরু দেখো, ছোট 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 চুলের মতো স্ট্রাকচার বা চুলি বলে সেগুলোকে, সারা শরীর চুল দিয়ে ঢাকা ছোট ছোট। মাথার চুল আলাদা, মস্তক থেকে নির্গত চুল আলাদা, কিন্তু সারা শরীর যে ছোট ছোট চুল দিয়ে ঢাকা থাকে সেগুলোকে বলা হয় লোম। তো চর্ম লোম দ্বারা আবৃত, এবং চর্মে আরো দুটো বিশেষ জিনিস থাকে। একটি হচ্ছে ঘর্মগ্রন্থি, আর একটি হচ্ছে সিবেসিয়াস গ্রন্থি। এগুলো কিন্তু এমসিকিউ এর জন্য খুব ভালো করে মনে রাখবে। ঘর্মগ্রন্থি, সিবেসিয়াস গ্রন্থি কাদের উপস্থিত বা কোথায় দেখতে পাওয়া যায়? ঘর্মগ্রন্থি তার মানে চর্ম লোম দ্বারা আবৃত থাকে, চর্মের মধ্যে ঘর্মগ্রন্থি এবং সিবেসিয়াস গ্রন্থিও থাকে। প্রধানত ঘর্ম নির্গত হয়, যেটা গরমকালে আমাদের অতিরিক্ত গরম লাগলে শরীর থেকে ঘাম মানে এক প্রকার জল নির্গত হয়, তার সাথে কিছু সল্ট বা লবণ মেশানো থাকে, সেটা আমাদের পেটে কি করে শরীরটাকে ঠান্ডা রাখতে সাহায্য করে। সিবেসিয়াস গ্রন্থি সেরকম, সেখান থেকে সিবেসিয়াস জিনিস বের হয়। আর কি থাকে? বহির্কর্ণ বা পিনা থাকে। কি থাকে? বহির্কর্ণ বা পিনা বর্তমান, এটাকে বলে পিনা। বহির্কর্ণ বা পিনা বর্তমান, যেটা কিন্তু ভার্টিব্রেটা বা ভার্টিব্রেটা অধিশ্রেণীর ভার্টিব্রেটা উপপর্বের অন্তর্গত, ন্যাথোস্টোমাটা অধিশ্রেণীর অন্তর্গত স্তন্যপায়ী পর্বের বা স্তন্যপায়ী শ্রেণীর একমাত্র প্রাণীদের মধ্যে দেখতে পাওয়া যায়। এছাড়া বক্ষ গহ্বর এবং উদর গহ্বরের মাঝখানে মধ্যচ্ছদা নামক এক প্রকার পেশি পাওয়া যায়। মধ্যচ্ছদা বা ডায়াফ্রাম নামক এক প্রকার পেশি পাওয়া যায়, যেটাই নিঃশ্বাস প্রশ্বাস মানে শ্বাসকার্য চালাতে সাহায্য করে। তাহলে এক্ষেত্রে আমরা কি কি পেলাম? স্তন্যপায়ী প্রাণী বা ম্যামালিয়া বলতে আমরা কি কি বুঝবো? না, এদের সরাসরি লোম দিয়ে ঢাকা থাকে, এদের স্কিনে ঘর্মগ্রন্থি থাকে, সিবেসিয়াস গ্রন্থি থাকে, এদের বহির্কর্ণ বা পিনা বর্তমান থাকে, এদের মধ্যচ্ছদা বা ডায়াফ্রাম নামক একটি পেশি থাকে, এবং সবথেকে প্রধান পয়েন্ট, এদের এই শ্রেণীর প্রাণীদের স্ত্রীদেহে স্তন গ্রন্থি সক্রিয় থাকে, এবং নবজাতক শিশুকে জন্ম দেওয়ার পর সেই শিশুকে স্তন গ্রন্থি থেকে নির্গত দুগ্ধ পান করানো হয়। এক্সাম্পল মানুষ, বাঘ, গরু, ছাগল ইত্যাদি। যদি একবার একদম প্রথম প্রাণীর ক্লাসিফিকেশনটা দেখি, দুটো ভাগে ভাগ করছি, কর্ডাটা, নন কর্ডাটা। কর্ডাটা যাদের নোটোকর্ড আছে জীবনের কোনো না কোনো দশায়, নোটোকর্ড যাদের নন কর্ডাটা যাদের জীবনের কোনো দশাতেই নোটোকর্ড নেই। নন কর্ডাটা মানে অনুন্নত প্রাণী, আর থেকে আস্তে আস্তে উন্নত হতে হতে কর্ডাটা পর্বের একদম সর্বোচ্চ উন্নত স্তরে গিয়ে পৌঁছেছে। তাহলে নন কর্ডাটা পর্বের প্রাণীদের শুরু থেকে আমরা পড়েছি পরিফেরা, নিডারিয়া, টিনোফোরা, প্ল্যাটিহেলমিনথেস, অ্যাস্কেলমিনথেস বা নিমাটোডা, অ্যানিলিডা, আর্থ্রোপোডা, মোলাস্কা, ইকাইনোডার্মাটা। এবং এই পর্ব যখন আমরা পড়েছি কর্ডাটা এবং নন কর্ডাটা, এই নন কর্ডাটা এবং কর্ডাটার মাঝখানে একটা পর্ব আমরা পড়েছি হেমিকর্ডাটা। হেমিকর্ডাটা মানে অর্ধেক কর্ডের ক্যারেক্টার আমরা যাদের মধ্যে দেখতে পেয়েছি। এইরকম কিছু ক্যারেক্টার দেখতে যাওয়ার পরে আমরা চলে গেছি কর্ডাটাতে। কর্ডাটার ক্ষেত্রে আমরা কি কি দেখতে পেয়েছি? নোটোকর্ড জীবনের কোনো না কোনো দশায় উপস্থিত রয়েছে, এবং গলবেলীয় ফুলকা চিত্র রয়েছে, আরো বিশেষ কিছু বৈশিষ্ট্য রয়েছে। কর্ডাটাকে তারপরে আমরা প্রধান ভাগে যেগুলো ভাগ করলাম, কর্ডাটাকে দুটো ভাগে, একটাকে আমরা বললাম আগনাতা, আরেকটাকে বললাম ন্যাথোস্টোমাটা। আগনাতা মানে বলছিলাম কি, এ প্রথমে রয়েছে মানে অ্যাবসেন্ট, ন্যাথা মানে চোয়াল। তার মানে যে সকল প্রাণীদের চোয়াল নেই তাদেরকে আমরা বললাম আগনাতা, আর যাদের চোয়াল রয়েছে তাদেরকে আমরা বললাম ন্যাথোস্টোমাটা। আগনাতার আন্ডারে একটাই শ্রেণী রয়েছে সাইক্লোস্টোমাটা, অর্থাৎ ওর চোয়াল নেই, ওর মুখটি গোলাকার, শোষণ ক্ষমতা রয়েছে। এইভাবে আমরা সাইক্লোস্টোমাকে ভাগ করলাম, এবং তার এক্সাম্পল হিসেবে আমরা পড়েছিলাম ল্যাম্প্রে ইত্যাদি। এরপর যখন আমরা ন্যাথোস্টোমাটাতে চলে আসলাম, ন্যাথোস্টোমাটা ছিল অধিশ্রেণী, এবং ন্যাথোস্টোমাটাকে আমরা প্রধান 6টা শ্রেণীতে ভালো করে ভাগ করতে পেরেছি। কি কি? কন্ড্রিকথিস, অস্ট্রিকথিস, অ্যামফিবিয়া, রেপটিলিয়া, অ্যাভিস আর ম্যামেলিয়া। কন্ড্রিকথিস এবং অস্ট্রিকথিসকে আমি সবসময় বলেছি পার্থক্য বা তুলনা করে করতে, তার কারণ কন্ড্রিকথিস এবং অস্ট্রিকথিস এই দুটো মিলিয়ে হচ্ছে পৃথিবীতে সমস্ত মাছের প্রজাতিগুলোকে আমরা ধরে নিই, এবং কন্ড্রিকথিসে যা ক্যারেক্টারগুলো রয়েছে অস্ট্রিকথিসের দিকে প্রায় ঠিক তার উল্টোগুলো রয়েছে। তো কিছু কিছু ক্যারেক্টারের ক্ষেত্রে আমি একটু বলে দিই। কন্ড্রিকথিসের ক্ষেত্রে আমরা দেখেছি আণবিক কাঁচ রয়েছে প্ল্যাকয়েড, অস্ট্রিকথিসে রয়েছে ক্যানয়েড, টিনয়েড, সাইক্লয়েড, এবং আমরা দেখতে পাই এদের লেজ হোমোসার্কাল, হেটেরোসার্কাল, এই জিনিসগুলো আমরা পড়েছি। আর কি কি পড়েছিলাম? কন্ড্রিকথিসের ক্ষেত্রে তরুণাস্থি শরীর, আর অস্ট্রিকথিসের ক্ষেত্রে অস্থিযুক্ত। কন্ড্রিকথিসের লেজটা হেটেরোসার্কাল, অস্ট্রিকথিসে হোমোসার্কাল, এইগুলো আমরা দেখেছি। এরপর তার থেকে উন্নত হয়ে কিছু প্রাণী ডাঙায় উঠে আসলো, এ আসলো অ্যামফিবিয়া। এরা আমরা দেখলাম উভয়চর পর্বের প্রাণীরা জলেও থাকতে পারে, ডাঙাতেও থাকতে পারে। কি করলো? এরা লার্ভা দশাটা কাটালো জলে, আর পূর্ণাঙ্গ দশাটা কাটালো স্থলে। এইভাবে চলে আসলো মাছেদের পরে উভয়চর অর্থাৎ ব্যাঙেরা।
এই ব্যাঙেদের থেকে আস্তে আস্তে আরো উন্নত হলো কিছু প্রাণী যারা স্থলে পুরোপুরি থাকতে সক্ষম হলো, তাদেরকে বলা হলো সরীসৃপ বা রেপটিলিয়া। এরা সাধারণত বুকে ভর দিয়ে চলে, শুধু তাই নয়, এদের পায়ের যে পরিবর্তনটি হয়, পায়ের মধ্যে আঙুল আসে এবং আঙুলগুলো নখরযুক্ত হয়। অ্যামফিবিয়ার ক্ষেত্রে যখন এরা পূর্ণাঙ্গ হয় তখন এদের পা তৈরি হয়, কিন্তু পায়ের মধ্যে আঙুলের নখ থাকে না, সেটা রেপটিলিয়াদের ক্ষেত্রে থাকে। রেপটিলিয়াদের ক্ষেত্রে এক্সাম্পল আমরা করছি টিকটিকি, গিরগিটি, সাপ ইত্যাদি। রেপটিলিয়ার পরে চলে আসে একটা ডিফারেন্ট টাইপের প্রাণী পৃথিবীতে, সেটা হচ্ছে পাখি। মানে রেপটিলিয়া থেকে এসছে পাখি, সরীসৃপ থেকে এসছে পাখি বা অ্যাভিস যেটা। এদের ক্ষেত্রে যে বিশেষ বৈশিষ্ট্যগুলো আমরা দেখি, এদের সারা দেহ পালক দিয়ে ঢাকা থাকে, দেহ মাকুর মতো সরু বা নৌকার মতো দেখতে, আর এদের অগ্রপদ ডানায় রূপান্তরিত হয়েছে উঠতে সাহায্য করে, বেশ কিছু পেশি এদের শরীরে থাকে, আর এদের যে অস্থিটা থাকে সেটা স্পঞ্জের মতো, যার নাম নিউম্যাটিক অস্থি। আর এদের দাঁত থাকে না, এদের চোয়াল চঞ্চুতে পরিণত হয়েছে। তো এই জিনিসগুলো বৈশিষ্ট্য এদের ডিফারেন্স হয়। তো পৃথিবীতে যত পাখি রয়েছে, পায়রা, কাক, ময়ূর থেকে শুরু করে শালিক পাখি, টিয়া পাখি, যত পাখি রয়েছে, এরা সবাই ওই অ্যাবিস বা দক্ষিণ আফ্রিকা। অ্যান্ড ফাইনাল লাস্ট সব থেকে উন্নত ধরনের প্রাণী চলে আসলেন কোথায়? ম্যামালিয়া বা স্তন্যপায়ী প্রাণী। তো প্রথম কেন স্তন্যপায়ী বলা, এটা আমি ডিসকাস করেই দিয়েছি। কি না, এই পর্বের প্রাণীদের যারা মহিলা বা স্ত্রী, তাদের স্তনগ্রন্থি সক্রিয় থাকে এবং যখন এরা নবজাতক শিশুকে জন্মগ্রহণ করেন তখন সেই নবজাতক শিশুকে নিজ স্তন গ্রন্থি নির্গত দুগ্ধ পান করান, তার জন্য এর নাম স্তন্যপায়ী বা ম্যামালিয়া। এছাড়াও এদের সারা দেহ লোমে ঢাকা থাকে, এদের বহির্বর্ণ বা পিনা থাকে, আর এদের চলন গমন করতে কোনো অসুবিধা হয় না, কারণ অনেকগুলো পেশি এদের শরীরে থাকে। হৃৎপিণ্ড খুব ভালোভাবে তৈরি, 4টে প্রকোষ্ঠ থাকে, 2টি অলিন্দ 2টি নিবায়। পাখিদেরও কিন্তু হৃৎপিণ্ড খুব ভালোভাবে তৈরি, 2টি অলিন্দ 2টি নিবায়। আর এক্সাম্পল হিসাবে আমরা বলতে পারি বাঘ, মানুষ, গরু, ছাগল, কুকুর, বিড়াল ইত্যাদি, এরা সবাই স্তন্যপায়ী প্রাণী। তো এই আমরা আজকে শেষ করলাম সম্পূর্ণরূপে প্রাণীর শ্রেণীবিন্যাস। তো প্রাণীর শ্রেণীবিন্যাস থেকে কিন্তু খুব ছোট ছোট প্রশ্ন এখান থেকে আসতেই পারে, এমসিকিউ তো দেয় পরীক্ষাতে। তো তোমরা খুব মাইনরলি ভিডিওটাকে একবার দেখে নিয়ে বইটা ভালো করে পড়ে নিও, কারণ বইয়ের বাইরে কিন্তু আমি কিছু বলি না, আর পরীক্ষাতেও কিন্তু বইয়ের বাইরে কোনো প্রশ্ন হয় না। তো সেই জন্য কথাগুলো শুনে নিয়ে ভালো করে মাথায় রেখে 1বার থেকে 2বার বই পড়লে গ্যারান্টি তোমাদের পড়াটা তৈরি হয়ে যাবে। আর তারপরে অবশ্যই এমসিকিউ সলভিং যে বইগুলো রয়েছে সেগুলো কিন্তু সলভ করে দেখবে, নিজেদের খুব ইজিলি সলভ করতে পারছো।